আ গ্রেট সোশ্যাল রিফর্মার, অর্থাৎ একজন মহান সমাজ সংস্কারক। গ্রেট মানে হচ্ছে কি মহান, এবং সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক। সোশ্যাল মানে সমাজ, আর রিফর্মার মানে হচ্ছে সংস্কারক আর কি। অর্থাৎ যারা সমাজের ভালো কাজ করেন তাদেরকে বলা হয় কি সোশ্যাল রিফর্মার বা সমাজ সংস্কারক। তো আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ লেসন 10-এ যেটা রয়েছে গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক, এই সম্পূর্ণ গল্পটিকে বাংলা অর্থসহ পড়ব। এবং এখানে যে অ্যাক্টিভিটি এবং রাইটিংসগুলো দেওয়া আছে সেই সমস্ত অ্যাক্টিভিটি এবং রাইটিংসগুলো আমরা এই ভিডিওটিতে সলভ করব। ক্লাস 10-এর আগের যে লেসনগুলো রয়েছে সেই সমস্ত লেসনগুলি আমরা অলরেডি আপলোড করেছি, তো তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা সেই ভিডিওগুলি চাইলে দেখতে পারো। তো চলো আজকে আমরা ক্লাস 5-এর লেসন 10 যেটা রয়েছে গ্রেট সোশ্যাল রিফর্মার, এই সম্পূর্ণ গল্পটি পড়ি এবং অ্যাক্টিভিটি আর রাইটিংসগুলো আমরা সলভ করব। তো এখানে প্রথমে দেওয়া আছে কি লেটস বিগিন, চলো শুরু করি। লুক অ্যাট দিস পিকচার্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো। তো এখানে কিছু পিকচার্স দেওয়া আছে এবং তার নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর আনসার দিতে বলা হচ্ছে। তো প্রথমে আমরা এখানে পিকচারগুলো দেখে নেব। এটা হচ্ছে কি রাজা রামমোহন রায়, তারপর কি স্বামী বিবেকানন্দ, ডিরোজিও, আর হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই ছবিগুলো এখানে দেওয়া রয়েছে, তো ছবিগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। এরপরে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর আমাদের উত্তর লিখতে হবে। তো যে প্রথম কোশ্চেন সেটা দেওয়া আছে কি হু আর দিজ পিপল, যে অর্থাৎ আমরা যে এখানে ছবিগুলো দেখলাম এই ছবিতে যে মানুষগুলো রয়েছেন ওকে তারা কারা, তাদের নামগুলো আমাদের লিখতে হবে। তো আমরা কী লিখব, দিজ পিপল আর রাজা রামমোহন রায়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, স্বামী বিবেকানন্দ অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এদের ছবিগুলো কিন্তু এখানে রয়েছে। এর পরের প্রশ্ন দেওয়া আছে হোয়াই আর দে ফেমাস, তারা বিখ্যাত কেন। তো আমরা কী লিখব, দে আর ফেমাস বিকজ অফ গ্রেট সোশ্যাল রিফর্মার্স। ওকে, তারা বিখ্যাত কারণ হচ্ছে তারা মহান সমাজ সংস্কারক, তার জন্য তারা বিখ্যাত। ওকে, তো এরপর দেওয়া আছে লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ আর কলাম বিটাকে আমাদের মেলাতে হবে। ওকে, কলাম এতে কী দেওয়া আছে, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায় আর ডিরোজিও দেওয়া আছে। ওকে, আর বিতে দেওয়া আছে স্টার্টেড ইয়াং বেঙ্গল মুভমেন্ট, স্টপড দ্য এভিল কাস্টম অফ সতী, স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, স্টার্টেড উইডো রিম্যারেজ। ওকে, তো এখানে বিদ্যাসাগর কী করেছিলেন, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। ওকে, স্টার্টেড উইডো রিম্যারেজ, অর্থাৎ বিধবাদের যে পুনর্বিবাহ সেটা তিনি প্রচলন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এটার সাথে এটা মিলবে। নেক্সট হচ্ছে বিবেকানন্দ কী করেছিলেন, ভ্রাতৃত্বের বার্তা তিনি ছড়িয়েছিলেন। তো স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, অর্থাৎ ভ্রাতৃত্বের বার্তা তিনি ছড়িয়েছিলেন বা স্প্রেড করেছিলেন। ওকে, এরপর রাজা রামমোহন রায় তিনি কী করেছিলেন, সতীদাহ প্রথা রদ করেছিলেন। তো রাজা রামমোহন রায় স্টপ দ্য এভিল কাস্টম অফ সতীদাহ প্রথা যেটা ছিল সেটা রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন। এরপর ডিরোজিও কী করেছিলেন, স্টার্টেড ইয়াং বেঙ্গল মুভমেন্টটা ডিরোজিও ওকে শুরু করেছিলেন। তো এইভাবে এগুলোকে মিলিয়ে দিতে হবে। এরপর নিচে কী বলা আছে, দ্য পার্সন ইন কলাম এ। তো এই কলাম এতে যে পার্সনগুলির ব্যক্তিগুলির নাম রয়েছে ওয়ার অল গ্রেট সোশ্যাল রিফর্মার্স, তারা সবাই হচ্ছে মহান সমাজ সংস্কারক। নাও লেট আস রিড অ্যাবাউট আ গ্রেট ওমেন। তো চলো আমরা এখন পড়ি একজন মহান মহিলা সম্পর্কে। ওকে, তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে একজন মহান মহিলা আর নোটেবল সোশ্যাল রিফর্মার ফ্রম বেঙ্গল। তো যিনি হচ্ছেন নোটেবল মানে কি উল্লেখযোগ্য, একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক, অর্থাৎ বাংলার একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক, এবং তিনি হচ্ছেন একজন মহিলা। তার সম্পর্কে আমরা এখন সম্পূর্ণ গল্পটিকে পড়ব। তো চলো আমরা সম্পূর্ণ গল্পটিকে পড়ি। লেটস রিড, চলো পড়ি। সি ইজ বেগম রোকেয়া, অর্থাৎ তিনি হলেন বেগম রোকেয়া। অর্থাৎ এখন যে গল্পটি আমরা পড়ব সেটা হচ্ছে বেগম রোকেয়া সম্পর্কে। আর রিমার্কেবল ওমেন, রিমার্কেবল মানে হচ্ছে কি উল্লেখযোগ্য, একজন উল্লেখযোগ্য মহিলা, হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, অর্থাৎ যার প্রচেষ্টায় বাংলার মহিলা শিক্ষার অবস্থা যথেষ্ট পরিবর্তিত হয়েছিল। হুজ এফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা। কনসিডারেবলি চেঞ্জড মানে হচ্ছে পরিবর্তন করে দিয়েছিল। ওকে, যথেষ্টভাবে পরিবর্তন করে দিয়েছিল। দ্য স্টেট মানে হচ্ছে অবস্থা, অফ ফিমেল মানে হচ্ছে কি মহিলা, এডুকেশন মানে শিক্ষা, ইন বেঙ্গল অর্থাৎ বাংলার মহিলা শিক্ষার যে অবস্থান সেটা যথেষ্টভাবে পরিবর্তন করে দিয়েছিল তার প্রচেষ্টা, অর্থাৎ বেগম রোকেয়ার প্রচেষ্টায় মহিলাদের যে শিক্ষার ব্যবস্থা সেটা পরিবর্তিত হয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার পুরো নামটা কী ছিল, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ওকে, এটা হচ্ছে তার পুরো নাম। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, তিনি ছিলেন কি কাইন্ড মানে হচ্ছে দয়ালু, আর জেনারাস মানে হচ্ছে কি উদার বা সদয়।
ওকে, তিনি ছিলেন কাইন্ড অর্থাৎ উদয় সদয় এবং উদার টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল। ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে যারা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত মহিলা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে সেই সমস্ত মহিলাদের প্রতি তিনি ছিলেন কি জেনারেস মানে উদার এবং দয়ালু ছিলেন বা সদয় ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ডস মানে কি সাহায্যের হাত, এক্সটেন্ডেড মানে বাড়িয়ে দিয়েছিলেন এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস মানে অসহায়, পোর মানে দরিদ্র, অর্থাৎ অসহায় এবং দরিদ্রদের প্রতি তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নেক্সট কি আছে, সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ আ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল। তো সি ওয়াজ দ্য পায়োনিয়ার মানে কি পথিকৃৎ, ওকে, অগ্রণী ভূমিকা যে পালন করে আর কি, ওকে, পথপ্রদর্শক। তো তিনি ছিলেন, সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ আ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল। তো তিনি বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, ওকে। তো সেই সময় তিনি বাংলার মুসলিম মেয়েদের জন্য যে স্কুল প্রতিষ্ঠা করা সেই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। She strongly believed in the need of modern education for women. She strongly believed মানে কি বিশ্বাস করতেন, স্ট্রংলি মানে ভীষণভাবে বা গভীরভাবে তিনি বিশ্বাস করতেন, অর্থাৎ তার দৃঢ় একটা বিশ্বাস ছিল ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। ওকে, মডার্ন এডুকেশন মানে কি আধুনিক যে শিক্ষা, মহিলাদের জন্য আধুনিক শিক্ষার যে প্রয়োজনীয়তা সে বিষয়ে তিনি তার দৃঢ় বিশ্বাস ছিল, অর্থাৎ যে মহিলাদেরও কিন্তু আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা আছে এটা তিনি বিশ্বাস করেছিলেন। বেগম রোকেয়া ওয়াজ বোর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে কি সমৃদ্ধশালী বা সম্পদশালী, ওকে। তো তিনি বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটা সমৃদ্ধশালী মুসলিম ফ্যামিলিতে, ওকে, বা সম্পদশালী মুসলিম ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। থ্রু দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, দো মানে কি যদি তিনি কখনো স্কুলে যাননি, দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদি তিনি কখনো স্কুলে যাননি, রোকেয়া এডুকেটেড হারসেলফ, অর্থাৎ রোকেয়া নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন কীভাবে, থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, অর্থাৎ তার নিজের আগ্রহ এবং নিজের প্রচেষ্টাতেই তিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন, অর্থাৎ তিনি কখনো স্কুলে যাননি, বাড়িতে থেকে তিনি নিজের প্রচেষ্টা এবং নিজের আগ্রহে নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। সি লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, অর্থাৎ তিনি বাড়িতেই আরবিক এবং পার্সিয়ান এগুলি শিখেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গল অ্যান্ড ইংলিশ, এবং বেঙ্গলি এবং বাংলা এবং ইংরেজি এই সমস্ত বিষয়েও তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন বাড়িতেই, অর্থাৎ বাংলা ইংরেজি এগুলোও তিনি বাড়িতেই শিখেছিলেন, কখনো স্কুলে যাননি বা স্কুলে না গিয়ে তিনি এগুলো শিখেছিলেন। এরপর দেখো কী দেওয়া আছে, সাম গ্রেট বুকস রিটেন বাই হার, অর্থাৎ তার লেখা কিছু বিখ্যাত কিছু বই, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি দুটো উভয় ভাষাতেই উইল বি রিমেম্বার্ড ফর এভার, ওকে, রিমেম্বার্ড মানে কি স্মরণীয় হয়ে থাকবে, ফর এভার মানে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে, ওকে, অর্থাৎ তার লেখা কিছু দুর্দান্ত বই বা বিখ্যাত কিছু বই বা যেগুলো বাংলা এবং ইংরাজি উভয় ক্ষেত্রেই উভয় ভাষাতে লেখা হয়েছে, ওকে, চিরদিন সেগুলো আমাদের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তো এটা হচ্ছে প্রথম অংশ। তো এর প্রথম অংশের পরে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলি উত্তর আমরা প্রথমে দেখে নেব, তারপর নেক্সট পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়ব এবং তারপরে যে অ্যাক্টিভিটি এবং রাইটিংসগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো অ্যাক্টিভিটিগুলি করার আগে আমাদের কিছু ওয়ার্ড ট্রোফ দেওয়া আছে, কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোর অর্থ এখানে দেওয়া আছে, এগুলো আমরা জাস্ট একবার জেনে নেব। প্রথমে দেওয়া আছে কি জেনারাস মানে হচ্ছে গিভিং ফ্রিলি, অর্থাৎ মুক্তভাবে কোনো কিছু দেওয়া, ওকে, অর্থাৎ উদার আর কি, যেটা হচ্ছে জেনারাস। ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে ইন অ্যান আনফেভারেবল পজিশন, আনফেভারেবল মানে যেটা ফেভার করে না আর কি, অর্থাৎ অসুবিধা, ওকে, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধাগুলি বা অসুবিধা। পায়োনিয়ার মানে কি প্যাথ ব্রেকার, ওকে, অর্থাৎ পথ প্রদর্শক। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে হ্যাভিং মানি, যার প্রচুর অর্থ রয়েছে, সম্পদশালী, সেটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, ওকে। তো নেক্সট আমাদের রয়েছে লেটস ডু, চলো কাজ করি, এবং অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। তো নাম্বার 1-এ দেওয়া আছে বেগম রোকেয়া ওয়াজ বোর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কোথায়, না ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটা সমৃদ্ধশালী মুসলিম ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 2-তে দেওয়া আছে অ্যাট হোম সি লার্ন, অর্থাৎ বাড়িতে তিনি শিখেছিলেন, কী শিখেছিলেন, না আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ বাড়িতে তিনি আরবিক এবং পার্সিয়ান, বেঙ্গলি, ইংলিশ এগুলো তিনি শিখেছিলেন। নেক্সট 3 নম্বরে দেওয়া আছে কি সি
নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কখনো কিন্তু স্কুলে যাননি। ওকে, 4 নম্বর হচ্ছে কি সি রোড সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তিনি বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিছু কিছু বই লিখেছিলেন, কিছু বিখ্যাত বই লিখেছিলেন। ওকে, এরপর দেওয়া আছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে এখানে বলা হচ্ছে টেবিল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস। তো টেবিল এতে আর টেবিল বিতে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো একে অপরের অপোজিট, মানে হচ্ছে বিপরীত। লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। এবার আমাদের টেবিল এ থেকে টেবিল বিকে মেলাতে হবে। ওকে, তো প্রথমে দেওয়া হচ্ছে কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। এদিকে হচ্ছে এটা হবে ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে কি নিষ্ঠুর। তো কাইন্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে ক্রুয়েল, তো এটার সাথে এটা মিলবে। পুয়ার, পুয়ার মানে হচ্ছে দরিদ্র, আর রিচ মানে হচ্ছে বড়লোক। তো পুয়ারের অপোজিট ওয়ার্ড হচ্ছে রিচ, এটার সাথে এটা মিলবে। এরপর হচ্ছে অ্যাডভান্টেজড, অ্যাডভান্টেজড মানে কি সুবিধা, আর ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে কি অসুবিধা। তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পরস্পর এরা হচ্ছে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড। ওকে, তো এটার সাথে এটা এভাবে মিলবে। নেক্সট দেওয়া আছে রিমেম্বার, রিমেম্বার মানে কি মনে রাখা বা স্মরণ করা। তো ফরগেট মানে হচ্ছে কি ভুলে যাওয়া, তো রিমেম্বারের সাথে ফরগেট মিলবে। ওকে, এইভাবে এগুলো হচ্ছে পরস্পর অপোজিট ওয়ার্ড এবং এগুলোকে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে মিলিয়ে দিতে হবে। এরপর দেওয়া আছে আমাদের লেটস কন্টিনিউ, পরের যে অংশটুকু আমাদের রয়েছে সেই অংশটুকু আমরা পড়ব। লেটস কন্টিনিউ, তো চলো কন্টিনিউ করি। তো পরের অংশটুকু আমরা এখন পড়ব। তো প্রথমে কী দেওয়া আছে, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। এক্সটেন্সিভলি মানে হচ্ছে অনেক বা প্রচুর, আর রিফর্মস মানে কি সংস্কার। তো বেগম রোকেয়া রোট মানে লিখেছিলেন, এক্সটেন্সিভলি মানে অনেক, অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস মানে সামাজিক যে সংস্কার বা সমাজ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর তিনি প্রচুর কিছু লিখেছিলেন আর কি, বেগম রোকেয়া। তো নেক্সট দেওয়া আছে সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। সাম অফ আর ফেমাস বুক, তার যে বিখ্যাত কিছু বই রয়েছে সেই বইগুলোর মধ্যে রয়েছে কি সুলতানাস ড্রিম রয়েছে, মতিচুর এবং পদ্মরাগ, এই বইগুলি তিনি লিখেছিলেন, বিখ্যাত কিছু বই। She wrote against social injustice and the restrictions suffered by women. Okay, so social injustice মানে কি অবিচার। ওকে, সোশ্যাল ইনজাস্টিস মানে হচ্ছে কি সামাজিক অবিচার, আর রেস্ট্রিকশনস মানে হচ্ছে কি বিধিনিষেধ। ওকে, তো তিনি কী করেছিলেন, সি রোড এগেনস্ট দ্য সোশ্যাল ইনজাস্টিস, তিনি সামাজিক অবিচার এবং মহিলারা ক্ষতিগ্রস্ত হন এমন বিধিনিষেধের বিরুদ্ধে লিখেছিলেন। ওকে, অ্যান্ড রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন, যে সমস্ত রেস্ট্রিকশনস বা বিধিনিষেধগুলোর ফলে মহিলারা সাফার করে বা মহিলাদের ভোগান্তি হয়, সেই সমস্ত রেস্ট্রিকশনস এবং অবিচার বা ইনজাস্টিস এগুলোর বিরুদ্ধে তিনি লিখেছিলেন। Roque had immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. Okay, তো রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ মানে কি বিশ্বাস, ইমেন্স মানে হচ্ছে খুব বেশি আর কি। রোকেয়ার গভীর বিশ্বাস ছিল বা গভীর আস্থা ছিল ইন ওমেন্স পাওয়ার মানে হচ্ছে কি মহিলাদের যে শক্তি, মহিলাদের শক্তির ওপর শক্তিতে তিনি তার গভীর একটা বিশ্বাস ছিল। অ্যান্ড প্রোক্লেমড, এবং তিনি ঘোষণা করেছিলেন, প্রোক্লেম মানে কি ঘোষণা করেছিলেন, দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন, অর্থাৎ মহিলাদের সাহায্য ছাড়া ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, একটা পরিবার দাঁড়াতে পারে না বা একটা পরিবার রান করতে পারে না মহিলাদের সাহায্য ছাড়া, এটা তিনি ঘোষণা করেছিলেন এবং মহিলাদের শক্তিতে তিনি তার যথেষ্ট বিশ্বাস ছিল। তো নেক্সট রয়েছে সি কোশ্চেন্ড দ্য gendered division of labor and felt that there should be no gender inequality. ওকে, তো তিনি কোশ্চেন তুলেছিলেন বা প্রশ্ন তুলেছিলেন দ্য জেন্ডার্ড ডিভিশন মানে হচ্ছে কি জেন্ডার মানে হচ্ছে কি লিঙ্গ বৈষম্য। ওকে, লিঙ্গ বৈষম্য অফ লেবার অর্থাৎ শ্রম মানে কি যে কর্মক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য, ওকে, তার বিরুদ্ধে তিনি কোশ্চেন তুলেছিলেন। অ্যান্ড ফেল্ড, এবং তিনি অনুভব করেছিলেন দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, এবং কোনো লিঙ্গ বৈষম্য কিন্তু হওয়া উচিত নয়, এটা তিনি অনুভব করেছিলেন সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ কাজের ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রে কিংবা স্কুলের ক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য সেটা থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট। ওকে, হিউম্যানিস্ট মানে হচ্ছে কি মানবতাবাদী। তো বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট, বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী হিউম্যানিস্ট। ওকে, শক্তিশালী মানবতাবাদী, স্ট্রং মানে হচ্ছে কি শক্তিশালী।
সি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। সি গেভ মানে তিনি দিয়েছিলেন, লেসন্স মানে কি শিক্ষা, টু ওমেন মানে মহিলাদের, অন ভেরিয়াস সাবজেক্টস মানে বিভিন্ন, ভেরিয়াস মানে বিভিন্ন, বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয়ের ওপর তিনি মহিলাদের শিক্ষা দিয়েছিলেন। She was the founder of Anjuman e Khawatin e Islam, a Muslim women's association. ওকে, তো মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন মানে হচ্ছে একটি মুসলিম সমিতির মহিলা সমিতি। ওকে, একটি মুসলিম মহিলা সমিতি যেটার নাম হচ্ছে কি আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম। এই মুসলিম মহিলা সমিতিটির তিনি ফাউন্ডার ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন, এই সমিতিটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, রোকেয়া হ্যাড আ ডিপ বিলিভ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। ইনহেরেন্ট মানে হচ্ছে কি অন্তর্নিহিত, ইউনিটি মানে হচ্ছে কি ঐক্য বা একতা। তো রোকেয়া হ্যাড আ ডিপ বিলিভ, ডিপ মানে হচ্ছে গভীর, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। তো রোকেয়ার একটি গভীর বিশ্বাস ছিল ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। অফ আওয়ার নেশন মানে আমাদের যে জাতি বা আমাদের যে দেশ, আমাদের সেই দেশের যে অন্তর্নিহিত ঐক্য, সেই অন্তর্নিহিত ঐক্যের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। ওকে, এরই সাথে শেষ হলো আমাদের যে লেসনের যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশটা। ওকে, এরপরে যে অ্যাক্টিভিটি এবং রাইটিংসগুলো আছে সেগুলো আমরা এখন সলভ করব। তো অ্যাক্টিভিটিগুলি সলভ করার আগে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, যার অর্থের দিকে দেওয়া আছে, সেগুলো আমরা একবার দেখে নেব। তো প্রথমে দেওয়া আছে কি এক্সটেন্সিভলি। এক্সটেন্সিভলি মানে হচ্ছে কি ওয়াইডলি, মানে প্রচুর আর কি। ওকে, বিস্তার, যেটার বেশি। রিফর্মস মানে হচ্ছে কি পজিটিভ চেঞ্জ, মানে পজিটিভ চেঞ্জ অর্থাৎ যেটার পজিটিভ দিক রয়েছে সেরকম একটা পরিবর্তন। ওকে, রিফর্মস যেটা সংস্কার বলা হয়। ইনজাস্টিস মানে হচ্ছে কি আনফেয়ারনেস, ওকে, অর্থাৎ অবিচার। রেস্ট্রিকশনস মানে হচ্ছে কি বাইন্ডিংস, ওকে, অর্থাৎ বিধিনিষেধ, বাধ্যবাধকতা। প্রোক্লেমড মানে হচ্ছে কি অ্যানাউন্সড, অর্থাৎ ঘোষণা করা। হিউম্যানিস্ট আ পার্সন হু বিলিভস ইন ম্যানকাইন্ড, যে ব্যক্তি মানবতায় বিশ্বাস করেন তাকে বলা হয় কি হিউম্যানিস্ট বা মানবতাবাদী। ইনহেরেন্ট মানে কি আন্ডারলাইং, অর্থাৎ অন্তর্নিহিত। ওকে, তো এই হচ্ছে এগুলো অর্থ দেওয়া আছে। এরপর লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 3, এখানে বলা হচ্ছে লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই বাক্সগুলিতে কি টি ঠিক হলে টি এবং যদি ভুল হয় তাহলে আমাদের এফ লিখতে হবে। ওকে, তো নাম্বার 1-এ দেওয়া আছে বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। তো বেগম রোকেয়া কখনোই অন্যদের বিষয়ে ভাবেননি, এটা একেবারে ভুল তথ্য। তিনি অন্যদের বিষয়ে প্রচুর কিছু ভেবেছিলেন এবং সমাজের জন্য অনেক কিছু করেছিলেন, তো এটা ভুল তথ্য, এখানে আমরা লিখবো এফ। ওকে, এরপর 2 নম্বর দেওয়া আছে বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। বেগম রোকেয়া মহিলাদের যে শিক্ষা, সেই শিক্ষা সম্পর্কে তিনি দাবি করেছিলেন আর কি, মহিলাদের শিক্ষা দেওয়া উচিত, এটা তিনি দাবি করেছেন। এটা সঠিক তথ্য, এখানে আমরা লিখবো কি টি। ওকে, এটা হবে টি। তো নেক্সট 3 নম্বর দেওয়া আছে সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি সোশ্যাল ইনজাস্টিস ও সামাজিক যে অবিচার তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন, এটাও সঠিক তথ্য। তিনি সামাজিক সোশ্যাল ইনজাস্টিস এর বিরুদ্ধে তিনি লিখেছিলেন, তো এখানে হবে টি। তো প্রথমটা আমাদের হয়ে গেল এফ, পরের দুটো হচ্ছে আমাদের টি। ওকে, তো নেক্সট 4 নম্বরটা দেওয়া আছে কি না সি নেভার ফেল্ড দ্য ইম্পর্টেন্স অফ ওমেন ইন আ ফ্যামিলি, অর্থাৎ পরিবারে মহিলাদের যে গুরুত্ব সে সম্পর্কে তিনি কখনোই অনুভব করেননি, এটা ভুল তথ্য। তিনি এটা কিন্তু তার স্ট্রং বিলিফ ছিল তিনি যে মহিলারা ছাড়া কিন্তু একটা পরিবার স্ট্যান্ড করতে পারে না, তো এটা হচ্ছে ভুল তথ্য, তো আমরা এখানে লিখবো এফ। ওকে, এভাবে টি আর এফ আমরা লিখলাম। এরপর দেওয়া হচ্ছে অ্যাক্টিভিটি 4, এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট ওয়ার্ড ক্লাস্টার্স। ওকে, ওয়ার্ড ক্লাস্টার মানে শব্দগুচ্ছ। ডেসক্রাইবিং ওয়ার্ড প্লাস নেমিং ওয়ার্ড, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড মানে যে ওয়ার্ডটা কোনো কিছু বর্ণনা করে বা অ্যাডজেক্টিভ, এটা বিশেষণ বলা হয়। আর নেমিং ওয়ার্ড মানে হচ্ছে কি নাউন বা নামবাচক শব্দ। এরকম দুটো শব্দ যোগ করে একটা শব্দ হয়েছে, ঠিক আছে, সেই শব্দগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। ওকে, ওপরের টেক্সট থেকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা সোশ্যাল রিফর্মস মানে কি সমাজ সংস্কার। ওকে, এরপর 2 নম্বর আমাদের কী হবে হেলদির সাথে আমরা ফুড দিতে পারি। হেলদি ফুড মানে হচ্ছে ফুড হচ্ছে একটা কি নাউন। ওকে, হেলদি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো হেলদি ফুড এটা হয়ে যাবে কি স্বাস্থ্যকর খাবার। ওকে, ডিসঅ্যাডভান্টেজড ওমেন, ওকে, অর্থাৎ অসুবিধা রয়েছে, যে অবিচার সুবিধা পাচ্ছে না এরকম মহিলা। ফার্স্ট বয় অর্থাৎ প্রথম। ওকে, ফার্স্ট বয় যেটা আমরা বলি প্রথম ছেলে আর কি, প্রথম বয়। স্ট্রং হিউম্যানিস্ট অর্থাৎ শক্ত একটা হিউম্যানিস্ট মানে মানবতাবাদী। ওকে, ফেমাস বুক বিখ্যাত বই। আইডিয়াল ওমেন, ওকে, আদর্শ মহিলা। গ্রেট বুকস, ওকে, বিখ্যাত বই। তো এইভাবে এই সবগুলোর সাথে আর একটা করে শব্দ যোগ করে আমাদের একটা শব্দ, এগুলো কিন্তু একটা শব্দের মতো কাজ করছে, ঠিক আছে। এভাবে ওয়ার্ড ক্লাসের আমাদের তৈরি করতে হবে। তো নেক্সট রয়েছে লেসন লার্নস
লেটস লার্ন, চলো শিখি, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে লেটস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং সাইন্স। এখানে কিছু সাইন বা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নগুলিকে আমাদের শিখতে বলা হচ্ছে, কোনটা কী চিহ্ন সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে এটাকে কী বলা হয়, কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। এটা কিসের জন্য আমরা দিই না, টেলস আস দ্যাট ইট ইজ আ কোশ্চেন। এটা আমাদের বলে হচ্ছে কি না, এটা হচ্ছে একটা কোশ্চেন, কাউকে কোনো প্রশ্ন করা হচ্ছে তখন আমরা এই কোশ্চেন মার্কটা দিই, ইট ইজ আ কোশ্চেন মার্ক, এটাকে বলা হয় কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে কি না ফুল স্টপ, টেলস আস দ্যাট উই স্টপ হেয়ার, অর্থাৎ এটা যখন আমরা দিই তখন আমাদের কী বলে, এটা সেন্টেন্সটা এখানে থেমে যাচ্ছে, ওকে, এটাকে বলা হয় ইট ইজ আ ফুল স্টপ, এবং এটা হচ্ছে একটি ফুল স্টপ। এটা হচ্ছে কি কমা, টেলস আস হোয়াট উই স্টপ, হোয়াট টেলস আস দ্যাট উই স্টপ হেয়ার ফর আ শর্ট হোয়াইল, ওকে, যখন আমরা কমা দিই তখন সেন্টেন্সের মাঝখানে কমা দিই যখন, তখন সেখানে আমরা আমাদের অল্প একটু থামতে হয়, ওকে, ইট ইজ আ কমা, এবং এটাকে বলা হয় কমা। তারপর যেটা দেওয়া আছে, ওকে, এটাকে বলা হয় কি, টেল আস দ্যাট ইট ইজ আ ইট দ্যাট ইট ইজ দ্যাট আ লিস্ট অর টপিক ফলোজ ফ্রম হেয়ার, অর্থাৎ যখন এটাকে বলা হয় কি কোলন, ওকে, যখন কোলন আমরা দিই, তো কোলন দেওয়ার পরে আমরা কোনো টপিক লিখি, ওকে, তো সেক্ষেত্রে কোলনটাকে ব্যবহার করা হয়, তো এটাকে বলা হয় কোলন, ওকে। নেক্সট যেটা দেওয়া আছে এটাকে কী বলা হয়, এটা হচ্ছে কি ইন্ডিকেটস দ্য ব্রেক অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাঝে আমরা যখন একটুখানি ব্রেক নিতে চাই বা নেওয়ার প্রয়োজন হয় তখন আমাদের এটা দেওয়া হয়, এবং এটাকে বলা হয় কি সেমিকোলন, ইট ইজ আ সেমিকোলন, এটা হচ্ছে একটি সেমিকোলন। নেক্সট যেটা দেওয়া আছে, ওকে, এটা হচ্ছে কি ইন্ডিকেটস পসেসিভনেস মানে কি কোনো সম্বন্ধ বোঝায়, সেটা হচ্ছে এটাকে বলে, এটা হচ্ছে কি না ইট ইজ আ অ্যাপোস্ট্রফি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, কোনো মাথা যখন আমরা কমা দিই কোনো শব্দের কোনো অক্ষরের মাথায়, ওকে, তো সেটাকে বলা হয় কি অ্যাপোস্ট্রফি, যেমন এখানে লেটস লার্ন, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি কমা, ওকে। এরপর 7 নম্বর দেওয়া আছে যেটা, সেটা কি ইন্ডিকেটস সারপ্রাইজ, জয় অর অ্যাঙ্গার। এই যে এটা আমরা আমাদের কোনো সারপ্রাইজ মানে কোনো অবাক বা বিস্ময়কর কিছু বা আনন্দ বা কোনো রাগ এই সমস্ত প্রকাশ করার জন্য আমরা এটাকে দিই, এবং এটাকে বলা হয় কি ইট ইজ অ্যান এক্সক্লেমেশন মার্কস, এটা হচ্ছে একটি এক্সক্লেমেশন মার্কস বা বিস্ময় সূচক একটি চিহ্ন, ওকে। তো এইভাবে এই চিহ্নগুলোকে আমাদের জানতে হবে কোনটা কী চিহ্ন এবং কোনটা কোথায় আমাদের প্রয়োজন হয়। এরপর 8 নম্বরে দেওয়া আছে, এটা বলা হচ্ছে কি ইন্ডিকেটস আ কম্পাউন্ড ওয়ার্ড, এটা একটি কম্পাউন্ড ওয়ার্ড মানে যখন আমরা দুটো ওয়ার্ড পাশাপাশি লিখে একটা ওয়ার্ডের মধ্যে সেটা অর্থ প্রকাশ করে তখন তার মাঝে আমরা ছোটো একটা হাইফেন দিই, ওটা ওকে, ইট ইজ আ হাইফেন, এবং এটাকে বলা হয় কি হাইফেন, ওকে। তারপর যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি ইন্ডিকেটস ডাইরেক্ট স্পিচ, ওকে, ইট ইজ আ কোটেশন মার্কস, তো এটাকে বলা হয় কোটেশন মার্ক, যখন আমরা কোনো মেসেজ বা কারো বার্তা বা কারো কোটেশন বা কারো কোট যখন লিখি, ওকে, তখন সেটাকে আমাদের কোটেশন মার্কের মধ্যে রাখতে হয়, ওকে, এদিকে দিতে হয় একটা কমা এবং এদিকে একটা কমা দিতে হয়, ওকে, এবং এই কমার তার মাঝখানে আমাদের পুরো তার বক্তব্যটা লিখতে হয়, এবং এটাকে বলা হয় কি কোটেশন মার্কস, ওকে। অল দিস সাইন্স আর কল্ড পাংচুয়েশন মার্কস, এবং এই যে সমস্ত সাইনগুলো বা সমস্ত চিহ্নগুলো আমরা শিখলাম এই সমস্ত চিহ্নগুলোকে আমরা একত্রে বলি কি পাংচুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্ন, ওকে। এখন বলা হচ্ছে কি লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 5, তো এখানে অ্যাক্টিভিটি 5-এ কী দেওয়া আছে না, পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোতে পাংচুয়েশন মার্কস বা জ্যোতি চিহ্ন দেওয়া নেই, সেগুলো আমাদের দিতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা কিন্তু আমাদের জন্য করে দেওয়া আছে, ঠিক আছে, প্রথম সেন্টেন্সটা করে দেওয়া আছে, বাকি পরের সেন্টেন্সগুলো আমাদের করতে হবে। 1 নম্বরে কী দেওয়া আছে, বিবেকানন্দ সেড, ওকে, তো বিবেকানন্দ বললেন, তো ওখানে কমা দেওয়া আছে, অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, তো বিবেকানন্দ বলেছিলেন সমস্ত ভারতবর্ষে হচ্ছে আমার ভাই, তো অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স এটা হচ্ছে বিবেকানন্দের একটা বক্তব্য বা তার একটা কোট, তো এটাকে আমাদের কোটেশনের মধ্যে রাখতে হবে, এদিকে এটা কমা এবং এদিকে এটা কমা এবং শেষে দিতে হবে ফুল স্টপ, ঠিক আছে, এবং বাক্যের যে প্রথম লেটার সেটাকে বড় ক্যাপিটাল লেটার লিখতে হয়, ঠিক আছে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এবং কারোর নাম লিখলে ক্যাপিটাল লেটার লিখতে হয়, সেগুলো কিন্তু আমাদের দিতে হবে। তো 2 নম্বরে দেওয়া আছে আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, ওকে, সেড দ্য লেডি, ঠিক আছে, তো এটাকে আমাদের কোটেশন পাংচুয়েশন মার্ক দিতে হবে। তো প্রথমে আইটা ক্যাপিটাল লেটার হবে, তো আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড, তো রোকেয়াস ফ্রেন্ড এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা হবে, ঠিক আছে, এবং আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড এটা হচ্ছে কোটেশনের মধ্যে রাখতে হবে, যেহেতু এটা একজনের বক্তব্য, তারপরে কমা দিয়ে সেড দ্য লেডি, মহিলাটি বললেন, ঠিক আছে, এবং শেষে হচ্ছে ফুল স্টপ, তো এইভাবে জ্যোতি চিহ্নগুলো দিয়ে লিখতে হবে। 3 নম্বরে হচ্ছে হু আর ইউ, ও ইউ আর ওন্ডেড, তো এটা আমরা কীভাবে লিখবো, হু আর ইউ, এটা হচ্ছে একটা কোশ্চেন, তো এখানে কোশ্চেন মার্ক দেবো, ও তারপরে একটা বিস্ময় সূচক চিহ্ন দিতে হবে, ওকে, ইউ আর ওন্ডেড, তুমি
তুমি আহত হয়েছো, ঠিক আছে, এবং শেষে হচ্ছে ফুল স্টপ দিতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে কি দেবো আমরা, আই নো দেয়ার আর ম্যানি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না, ঠিক আছে। তো এখানে আইটা ক্যাপিটাল লেটার হবে এবং মাঝে এই কমাগুলো দিতে হবে এবং শেষে হচ্ছে ফুল স্টপ, এভাবে লিখতে হবে। 5 নম্বর হচ্ছে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। তো নেতাজির এনটা বড় হাতের হবে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, আজাদের এ এবং এইচ এবং এগুলো সব ক্যাপিটাল লেটার হবে এবং শেষে হবে কি ফুল স্টপ। তারপর 6 নম্বর হচ্ছে বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার। তো বিদ্যাসাগর এই ফিটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, ওয়াজ আ সোশ্যাল রিফর্মার এবং শেষে একটা ফুল স্টপ দিতে হবে। তো এইভাবে জ্যোতির চিহ্নগুলো দিয়ে আমাদের সেন্টেন্সগুলোকে পুনরায় লিখতে হবে। এরপর অ্যাক্টিভিটি 6 যেটা দেওয়া আছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখানে সঠিক প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলিকে আমাদের পূরণ করতে হবে। ওকে, তো এখানে কী দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ ওয়াজ বোর্ন ইন 1863, অর্থাৎ স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোনো সালের আগে আমাদের ইন লিখতে হয়, তো এখানে প্রিপোজিশনটা হবে ইন। হি ওয়াজ বোর্ন ইন ক্যালকাটা, তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কোনো বড় জায়গায় বা বড় শহরের আগে আমরা ইন ব্যবহার করি, আর ছোটো জায়গায় হলে সেখানে আমরা অ্যাট ব্যবহার করি। তো কলকাতা যেহেতু একটা বড় সিটি, তো তার আগে আমরা ইনটা ব্যবহার করেছি। ওকে, হি বিলংড টু আ রিচ ফ্যামিলি, এবং তিনি একটি ধনী পরিবারে বিলং করতেন বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে হবে টু। ওকে, বিলংডের পরে সবসময় টুই হয়। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ইন দোজ ডেজ মানে সেই সময়ে আমাদের দেশটা ছিল কোথায় না, ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো এখানে হবে আন্ডার। ওকে, যেহেতু ব্রিটিশ শাসনের আন্ডারে ছিল, এখানে হবে আন্ডার। নেক্সট হচ্ছে বিবেকানন্দ ফেইল্ড ফর দ্য মাইজারি অফ দ্য ইন্ডিয়ান্স। বিবেকানন্দ অনুভব করেছিলেন কি, ফর দ্য মাইজারি অফ দ্য ইন্ডিয়ান্স, ভারতীয়দের যে দুঃখ দুর্দশার কথাটা তিনি অনুভব করেছিলেন। তো এখানে হবে অফ। ওকে, এটা একটা সম্বোধন বোঝাচ্ছে, তার জন্য এখানে অফ হবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 7A। এখানে দেওয়া আছে লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ থেকে কোনগুলো পার্সোনাল প্রোনাউন আর কোনগুলো পসেসিভ প্রোনাউন সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে ক্লাসিফাই করতে হবে, অর্থাৎ আলাদা করতে হবে। ওকে, তো প্রোনাউন কোনগুলো, হি, যেগুলো আমাদের কোনো নাউনের পরিবর্তে ব্যবহার করি, যেমন হি, সি, দে, দেম, এগুলো হচ্ছে প্রোনাউন। তো একটা আছে পার্সোনাল প্রোনাউন আর একটা আছে পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো, যেগুলো ওকে, তো আমরা এখানে দেখবো কোনগুলো পার্সোনাল প্রোনাউন আর কোনগুলো পসেসিভ প্রোনাউন। তো প্রথমে দেখো কী দিয়েছে, রাজা রামমোহন রায় ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় একজন মহান সোশ্যাল রিফর্মার ছিলেন। হি লিভড ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল। হি লিভড অর্থাৎ তিনি 19th সেঞ্চুরি অর্থাৎ 19 শতকে তিনি সেই সময় তিনি বসবাস করতেন। ওকে, হি ওয়ার্কড হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে আরও ভালোভাবে তৈরি করার জন্য। ওকে, হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য এভিল সিস্টেম অফ সতী, অর্থাৎ তার যে সংগ্রামটা ছিল সেটা কি না, সতীদেহ প্রথা রদ, অ্যাবলিশিং মানে হচ্ছে বন্ধ করা, রদ করার বিষয়ে তার সংগ্রামটা ছিল। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফর এভার। হিজ কন্ট্রিবিউশন মানে কি, দান, তার যে দান রয়েছে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষার প্রতি তার একটা যে দান রয়েছে সেটা উইল বি রিমেম্বার্ড ফর এভার, সেটা কিন্তু চিরদিনই স্মরণীয় হয়ে থাকবে। উই আর অল প্রাউড অফ হিম, আমরা সকলেই তার জন্য গর্বিত। ওকে, তো এখানে যে পার্সোনাল প্রোনাউন আর রিলেটিভ পসেসিভ প্রোনাউনগুলো রয়েছে, তো পার্সোনাল প্রোনাউনের মধ্যে রয়েছে হি আর বই। ওকে, হি আর বই এগুলো সাবজেক্টের জায়গায় বসছে, তার জন্য হচ্ছে এগুলো পার্সোনাল প্রোনাউন। ওকে, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো, হিজ, আস, এগুলো হচ্ছে অবজেক্টের ঘরে গিয়ে বসছে, তার জন্য এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো এগুলো আমাদের আলাদা করে লিখলাম, জাস্ট এখানে দুটো আর এখানে দুটো, চারটেই প্রোনাউন এখানে রয়েছে। এবার অ্যাক্টিভিটি 7B, এখানে কি বলা হচ্ছে না, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A যে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো পেয়েছিলাম সেগুলোকে চেঞ্জ করতে বলা হচ্ছে ইন্টু পসেসিভ প্রোনাউন্স। পসেসিভ প্রোনাউনে চেঞ্জ করতে হবে, ওয়ান ইজ ডান ফর মি, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তো এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেমন হচ্ছে হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং এর পসেসিভ প্রোনাউনটা হচ্ছে হিজ। ওকে, উই হচ্ছে আর একটা রয়েছে, সেটা হচ্ছে কি উই মানে আমরা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর যে পসেসিভ প্রোনাউন সেটা হচ্ছে কি আস মানে আমাদেরকে, আর উই মানে হচ্ছে আমরা। ওকে, তো এইভাবে লিখতে হবে।
এরপর রয়েছে অ্যাক্টিভিটি 8 দেওয়া আছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ওকে, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টসগুলিকে দেখো এবং এগুলোকে কাজে লাগিয়ে 10টি সেন্টেন্স 10 সেন্টেন্স মানে 10টি সেন্টেন্স লিখতে হবে অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে 10টি সেন্টেন্স লিখতে হবে, এগুলোকে কাজে লেগে। যেমন এখানে নেম দেওয়া আছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ডেট অফ বার্থ দেওয়া আছে তার 1804 1809, এটা হচ্ছে ডেট অফ বার্থ। প্যারেন্টস নেম অর্থাৎ বাবা মার নাম দেওয়া আছে কি ফ্রান্সিসকো ডিরোজিও আর সফি জনসন। প্লেস অফ বার্থ জন্মস্থান দেওয়া আছে এন্টারলি কলকাতা। স্কুল দেওয়া আছে কি ডেভিড ড্রোমান্স ধরমতলা একাডেমি। ওকে, সার্ভিস কি দেওয়া আছে টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি আর হচ্ছে হিন্দু কলেজ। এরপর দেওয়া আছে অ্যাচিভমেন্ট, তিনি কি অ্যাচিভ করেছিলেন লাইফে সেটা দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গ্যাজেট, এডিটর অফ দ্য ক্যালকাটা গ্যাজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এটসেট্রা। ওকে, তো এগুলো হচ্ছে তার অ্যাচিভমেন্টস। নেক্সট দেওয়া আছে কি নোটেবল ওয়ার্কস, তার বিখ্যাত যে কাজকর্ম সেগুলো কি না টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা এটসেট্রা। এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখার বই আর কি। ডেথ তার মৃত্যু কবে হয়েছিল না 26 ডিসেম্বর 1831, এটা হচ্ছে তার মৃত্যু। তো এই তথ্যগুলোকে নিয়ে আমাদের ডিরোজিও সম্পর্কে বাক্য লিখতে হবে বা একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটা আমরা এখানে লিখেছি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, উপরে লিখেছি যেহেতু তার সম্পর্কে আমরা এটা লিখছি। তো প্রথমে আমরা লিখেছি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বোর্ন অন 18th এপ্রিল ইন 1806, অর্থাৎ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেছিলেন কত 18 এপ্রিল 1806 খ্রিস্টাব্দে। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সোফি জনসন, তার যে বাবা মা ছিলেন কে ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সোফি জনসন। হি ওয়াজ বোর্ন অ্যাট এন্টালি ইন কলকাতা, তিনি কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। হি জয়েন্ট ডেভিড ড্রুমান্স ধরমতলা একাডেমি ফর হিজ স্কুলিং, তিনি তার স্কুলিং যে কমপ্লিট করার জন্য তিনি ডেভিড ড্রুমান্ডের যে ধরমতলা একাডেমি স্কুল রয়েছে সেখানে তিনি যোগদান করেছিলেন। হি বিকেম আ টিচার, তিনি একজন শিক্ষক হয়েছিলেন অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যে অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজে তিনি ইতিহাস এবং ইংরেজি সাহিত্যের শিক্ষক তিনি হয়েছিলেন। হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গ্যাজেট, তিনি ইন্ডিয়া গ্যাজেট দিয়ে পত্রিকা, সেই পত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন। অ্যান্ড দ্য এডিটর, এবং সম্পাদক ছিলেন কোন পত্রিকায় না অফ দ্য ক্যালকাটা ক্যালকাটা গ্যাজেটস যে পত্রিকা সেই পত্রিকার সম্পাদক ছিলেন। দ্য ইস্ট ইন্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন। অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এবং বেঙ্গল এটসেট্রা, এবং বেঙ্গল অ্যানুয়াল যে পত্রিকা এই সমস্ত পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। তো নেক্সট রয়েছে কি সাম অফ হিজ নোটেবল বুকস, আর তার কিছু বিখ্যাত যে বই সেই বইগুলির মধ্যে রয়েছে কি টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা এটসেট্রা। এগুলো হচ্ছে তার বিখ্যাত বই। দিস গ্রেট টিচার পাস্ট অ্যাওয়ে, এই মহান যে শিক্ষক তিনি মারা গিয়েছিলেন অন 26 ডিসেম্বর 26 ডিসেম্বর 1831 1831 খ্রিস্টাব্দ। ওকে, তো এইভাবে আমরা ওপরের তথ্যগুলিকে কাজে লাগিয়ে ডিরোজিও সম্পর্কে এই বাক্যগুলিকে লিখলাম। তো নেক্সট আমাদের যেটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে কি লেটস টক, চলো কথা বলি। ওকে, টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য পার্সন ইউ লাভ দ্য মোস্ট, তুমি তোমার বন্ধুকে বলো যে ব্যক্তিকে তুমি সবথেকে বেশি ভালোবাসো সেই ব্যক্তির সম্পর্কে তুমি তোমার বন্ধুকে বলো। টেল হার নেম, এবং তার প্রথমে কী টেল হিম অর হার, তুমি তোমার বন্ধুকে, সেটা মেয়ে অথবা ছেলে হতে পারে, তাকে বলো দ্য নেম অফ দ্য পার্সন, সেই ব্যক্তির নাম বলো যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো। ইউর রিলেশনশিপ উইথ দ্য পার্সন, সেই পার্সনের সঙ্গে তোমার সম্পর্কে কি সেটা বলো। হোয়াই ইউ লাইক হিম অর হার সো মাচ, কেন তুমি তাকে সবথেকে বেশি পছন্দ করো সেটা তুমি বলো। তো এখানে আমরা লিখেছি দ্য পার্সন আই লাভ মোস্ট ইজ মাই ফাদার, অর্থাৎ যে ব্যক্তিকে আমি সবথেকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন আমার বাবা। এখানে যে কোনো ব্যক্তির নাম কিন্তু লেখা যেতে পারে। হি ইজ আ কাইন্ড হার্টেড অ্যান্ড ভেরি হেল্পফুল পার্সন, অর্থাৎ তিনি খুব দয়ালু এবং একজন হেল্পফুল একজন ব্যক্তি, তিনি অপরের সাহায্য করেন আর কি। হি হেল্পস দ্য পুয়ার অ্যান্ড নিডি, তিনি দরিদ্র এবং যারা অসহায় রয়েছেন তাদেরকে সাহায্য করেন। অ্যান্ড ডু ম্যানি থিংস ফর আওয়ার সোসাইটি, এবং আমাদের সমাজের জন্য অনেক কিছু তিনি করেন। আই লাইক মাই ফাদার ভেরি মাচ, আমি আমার বাবাকে ভীষণ পছন্দ করি। অ্যান্ড আই ওয়ান্ট টু বিকাম অ্যান অনেস্ট অ্যান্ড হেল্পফুল পার্সন লাইক মাই ফাদার, এবং আমি আমার বাবার মতোই একজন অনেস্ট সৎ এবং হেল্পফুল পার্সন হতে চাই। ওকে, জাস্ট এটুকু আমরা লিখেছি। ওকে, এরপর আমরা দেখব কী দেওয়া আছে এখানে। এরপর দেওয়া আছে বি আ স্ট্যাম্প কালেক্টর, একজন স্ট্যাম্প কালেক্টর হওয়া মানে স্ট্যাম্প সংগ্রাহক হও, এটা বলা হচ্ছে। ওকে, উই ইউজ
পোস্টেজ স্ট্যাম্প টু সেন্ড লেটার্স। আমরা যে পোস্টেজ স্ট্যাম্প ব্যবহার করি কেন? লেটার সেন্ড করার জন্য। ওকে, লেটার চিঠি পাঠানোর জন্য আমরা পোস্টেজ স্ট্যাম্প ব্যবহার করি, যেটা চিঠির উপরে আমরা স্ট্যাম্প দিই। স্ট্যাম্প কালেকশন ইজ আ ভেরি পপুলার হবি, এবং স্ট্যাম্প কালেকশন হচ্ছে একটি ভেরি পপুলার হবি। হবি মানে হচ্ছে কি শখ, একটা জনপ্রিয় শখ। ওকে, স্ট্যাম্প কালেকশন, অনেকে স্ট্যাম্প কালেকশন করে থাকে বা সংগ্রহ করে থাকে, সেটা তার হবি। লেটস স্টার্ট কালেক্টিং স্ট্যাম্পস। তো চলো লেটস স্টার্ট কালেক্টিং স্ট্যাম্প, চলো আমরা কিছু কালেক্ট করি, স্ট্যাম্প কালেক্ট করি আর কি। তো স্ট্যাম্প কালেক্ট করার জন্য এখানে বলা হচ্ছে কী কী করতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। টেক অ্যান ওল্ড আনইউজড কপি, একটা পুরোনো একটা আনইউজড, যেটাকে ব্যবহার করা হয়নি, এরকম একটা কপি নিতে হবে। ওকে, বা পেপার নিতে হবে। কালেক্ট ইউজড পোস্টেজ স্ট্যাম্পস। ওকে, এরপর কালেক্ট করতে হবে কীরকম স্ট্যাম্প, মানে পোস্টেজ স্ট্যাম্প যেগুলো ইউজ করা হয়ে গেছে, ওকে, যেগুলো চিঠিতে একবার লাগানো হয়ে গেছে, সেই সমস্ত পুরোনো যে পোস্টেজ স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্পগুলো আমাদের সংগ্রহ করতে হবে। কালেক্ট স্ট্যাম্পস অফ অ্যাজ ম্যানি কান্ট্রিজ অ্যাজ ইউ ক্যান। ওকে, যত দেশের সম্ভব তত রকম দেশের যে পোস্টেজ স্ট্যাম্প রয়েছে, সেই সমস্ত দেশের পোস্টেজ স্ট্যাম্প তুমি যতগুলো পারবে সেগুলোকে সংগ্রহ করো। রিড হোয়াট ইজ রিটেন অন দ্য স্ট্যাম্পস, এবং সেই স্ট্যাম্পের ওপর কী লেখা আছে সেটা তুমি পড়ো। ইউজ গ্লু অ্যান্ড পেপার হিংস টু পেস্ট স্ট্যাম্পস ইন ইউর কপি, এবং আঠা এবং কাগজের সাহায্যে সেই স্ট্যাম্পগুলিকে তুমি তোমার কপির ওপরে আটকে দাও। ইউর স্ট্যাম্প অ্যালবাম ইজ রেডি, এখন তোমার যে স্ট্যাম্প অ্যালবাম রয়েছে সেটা প্রস্তুত হয়ে গেল। ওকে, তো এইভাবে এগুলোকে করতে হবে। তো এখানে শেষ হলো ক্লাস 5-এর লেসন 10-এ যে আমাদের প্রোজটি বা গল্পটি ছিল, সেই গল্পটি আমরা পড়লাম সমস্ত গল্পটি, এবং এখানে যে অ্যাক্টিভিটি এবং রাইটিংগুলো দেওয়া রয়েছিল সেই সমস্ত অ্যাক্টিভিটি এবং রাইটিংগুলো আমরা কমপ্লিট করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা যে লেসন 11 রয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট, এই গল্পটি পড়বো, এবং এখানেও যে অ্যাক্টিভিটি এবং রাইটিংসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটি এবং রাইটিংসগুলি আমরা সলভ করবো। ওকে, তার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।